করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৫৪৮। স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে গণপরিবহনে বাড়তি ভাড়া, বাড়ছে সংক্রমণের শঙ্কা। করোনা সংকটে গ্রামে ফেরা মানুষ লড়ছে জীবিকার জন্য। দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, অধিকাংশ স্থানে পরিস্থিতি অপরিবর্তিত। এডি নিউজ দেখছেন, নিউজ এট 3-তে সঙ্গে আছি আমি মিহসাবিল মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা আপডেট জানাবো। worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত ১,৫৬,৬৯,৬৬৫ জন, সুস্থ হয়েছেন ৯৫,৫৬,৯৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৬,৩৬,৮২৪ জনের। বাংলাদেশে আক্রান্ত ২,১৮,৬৫৮, সুস্থ হয়েছেন ১,২০,৯৭৬ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৮৩৬ জনের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২,৮৩৬-এ। সর্বশেষ শনাক্ত ২,৫৪৮ জনকে নিয়ে দেশে এখন কোভিড-১৯ রোগী ২,১৮,৬৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে শুক্রবার এসব তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.১৯% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.০৪%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৬৮ জন। এ পর্যন্ত সুস্থ ১,২০,৯৭৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫.৩৩%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত ২,৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০%। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ৭ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২,২৩৭ জন, ৭৮.৮৮%, নারী ৫৯৯ জন, ২১.১২%। সারা দেশের করোনা চিকিৎসার পরিস্থিতি জানতে ৪৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে কমিটি পুনর্গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই কর্মকর্তারা প্রতি মাসে একবার হাসপাতাল পরিদর্শন করবেন। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত ৪৫ জন কর্মকর্তা বিভাগ ও জেলা ধরে এই দায়িত্ব পালন করবেন। এই কমিটির সদস্যরা প্রতি মাসে একবার তাদের আওতাধীন এলাকার হাসপাতাল পরিদর্শন করে ব্যবস্থা নেবে। এ সময় তারা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, যন্ত্রপাতির ব্যবহার, নির্মাণ কাজ, ঔষধ ও সম্পদ ক্রয় ব্যবস্থাপনা, হাসপাতালের খাদ্যের মান, অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। বাড়িতে ও হাসপাতালে থাকা করোনা রোগীদের পরিস্থিতি সম্পর্কে স্বাস্থ্যসেবা সচিবকে তারা জানাবেন। স্বাস্থ্যবিধি মানার শর্তে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হলেও অধিকাংশ গণপরিবহনে তা মানা হচ্ছে না। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে মানুষকে। ঈদুল আজহার সময় সংক্রমণ ঝুঁকি আরও বাড়বে বলেই শঙ্কা যাত্রীদের। রিপোর্ট করছেন মাহফুজা মোসলেহি। যাত্রী পরিবহন চালক শ্রমিকদের সুরক্ষা সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সাধারণ ছুটি শেষে এমন বিশেষ শর্ত দিয়ে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। বাড়ানো হয় ভাড়াও, কিন্তু রাস্তার চিত্র পুরো উল্টো। শুরুর দিকে শারীরিক দূরত্ব কিছুটা বজায় রাখলেও এখন আর স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। 65% এক্সট্রা ভাড়া, পারলেও ডাবল ভাড়া নিচ্ছে। প্রতিটা বাসের ফ্যান নষ্ট, আমাকেও বাঁচতে হবে, মানে সেই চিন্তা থেকে একটু খুলে। সরকার এবং মালিক পক্ষ তাদের পক্ষে মোটেও সম্ভব না। প্রত্যেকের সচেতন হইলেই এটা ভালো হবে। রাজধানীর মিরপুর, ফার্মগেট, গুলিস্তান ও শাহবাগ এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী তাপমাত্রা পরীক্ষা করে যাত্রী তোলার কথা থাকলেও প্রথম দিন থেকেই তা মানা হয়নি।
এমনকি যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও প্রতিদিন একাধিকবার জীবাণুনাশক স্প্রে করার কথা থাকলেও সে ব্যবস্থা নেই অধিকাংশ গণপরিবহনে। নামে মাত্র দেখা যায় ওনাদের হাতে একটা স্প্রে একটা বোতল আছে, বাট ওনারা স্প্রে করছেন না। আমাকেও স্যানিটাইজার দিয়ে নাই, সিটেও স্যানিটাইজার দেয় না, সরকারি লোকই তো চেক করে না। স্প্রে মালিক মাসে 2 থেকে 1 বার দেয়, বাকিটা আমাদের নিজের পকেট থেকে কিনতে হয়। বেতন পাই না, আমরা পেটে ভাত দিব না, স্প্রে কিনে যাত্রীদের সামলাবো। বাধ্য হয়েই ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করলেও সংক্রমণ বাড়ার শঙ্কা যাত্রীদের। বলছেন জীবিকার প্রয়োজনেই এত ঝুঁকি নিয়ে চলা। আমাকে তো পেটে চাকরি আইতে হয়। তারা যদি এভাবে ঘেঁষাঘেঁষি করে যায় তাহলে তো কোরবানিতে এই হার আরো বাড়বে। অন্যদিকে বেশিরভাগ পরিবহনই স্বাস্থ্যবিধি মানছে এমন দাবি সড়ক পরিবহন কর্তৃপক্ষের। বিআরটিএর এই কর্মকর্তা জানান, এক্ষেত্রে কাজ করছে তাদের 9টি মোবাইল কোর্ট ও ভ্রাম্যমাণ আদালত। ঢাকা শহর সহ সারা দেশের অবস্থা কিন্তু যথেষ্ট ভালো, তেমন কোনো অনিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। কিছু কিছু ক্ষেত্রে দেখা দিত যে গাড়িতে ওঠার সময় বরং সেগুলো যাত্রীরাই তারা বিভিন্ন সময় সমস্যার সৃষ্টি করেছে। গণপরিবহনে এখন পর্যন্ত ওই স্বাস্থ্যবিধিগুলো প্রতিপালন হচ্ছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এমন দুর্দশার অবসান চান যাত্রীরা। তাদের প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর মনিটরিং না থাকলে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানানো বাস্তবে কতটা সম্ভব? মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। আমাদের রিপোর্টার মনিরুল ইসলাম মিন্টু একটি ধারাবাহিক রিপোর্টে দেখিয়েছিলেন, করোনার প্রভাবে কাজ হারিয়ে অনেক মানুষ রাজধানী ছাড়তে বাধ্য হয়েছেন। গ্রামে এখন কেমন আছেন তারা? উত্তরাঞ্চলের 3 জেলার রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম ঘুরে তিনি তুলে ধরেছেন কর্মহীন মানুষের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। ছবি তুলেছেন আব্দুস সালাম। লালমনিরহাটের বড়বাড়ি এলাকার এআর আব্দুল মোমেন প্রায় 30 বছর ঢাকায় কাপড়ের ব্যবসা করেছেন। করোনায় ব্যবসা গেল, ফিরে এলেন আবার সেই গ্রামে। হতাশায় 3 মাস কাটিয়ে এখানে জীবিকা খুঁজছেন। বাড়িতে এসে চিন্তা ভাবনা করলাম যে আমি কয়েকটা ছাগল পালি, তো এই 10টা ছাগলের ব্যবস্থা করছি এবং 100 হাঁস, 100 মুরগি আমার পরিকল্পনা আর কি। আর বাড়িতে একটা বায়োফ্লক্স করব। পাশের গ্রামের আরেকজন মোহাম্মদ এরশাদ, স্বামী স্ত্রী দুজনই গাজীপুর একটি টেক্সটাইল মিলে কাজ করতেন। করোনার শুরুতেই চাকরি যায়। গ্রামে ফিরে প্রথম 2 মাস বেকার থাকার পর তিনিও যুক্ত হয়েছেন মাছ চাষে। করোনার কারণে চাকরি যাওয়ার কারণে বাড়িতে আসছি, আসার পরে মৎস্য চাষের সঙ্গে জড়িত এখন আছি। যদি উপার্জন হয় আমার এখানে 2 টাকা, তাহলে আমি গ্রামেই থাকবো আর কি। আব্দুল মোমেন কিংবা এরশাদের মতো অনেকেই চেষ্টা করছেন স্থানীয়ভাবে রোজগারের। মূলত 4 মাস পর আমার মাছগুলো সব বিক্রি করে দেবো। এখানে 4 মাস পরে আমার মাছ মোটামুটি বড় হয়ে যাবে। সে চাকরিটা চলে গেল করোনার কারণে, তো আমি নিজে উদ্যোক্তা হওয়ার জন্য আমি একটা মুরগির খামার এখন দিচ্ছি। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্রামে শিক্ষার্থীদের কেউ কেউ যুক্ত হচ্ছেন মৌসুমী ব্যবসায়ী। অনলাইনে বিভিন্ন আমের বিজনেস, এই বিজনেসের সাথে জড়িত ছিলাম। প্লাস হচ্ছে যে ভাবছি যেহেতু কোরবানি ঈদ সামনেই, আমি গরু নিয়ে কিছু করা যায় কিনা। ইউনিভার্সিটি বন্ধ করোনার কারণে সেজন্য আমরা মৎস্য চাষ করতেছি। এখানে আমাদের সময়টাও খুব ভালোভাবে কাটতেছে, কিছু অর্থ উপার্জন হচ্ছে। করোনার কারণে কাজ হারিয়ে অনেক মানুষ যেমন এখন গ্রামে অবস্থান করছেন, এর ফলে গ্রামীণ অর্থনীতির উপর এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। অবশ্য নিজেদের জীবন এবং জীবিকার তাগিদে অনেকে এই ধরনের ক্ষুদ্র প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন। এই ধারা যদি অব্যাহত রাখা যায়, নিঃসন্দেহে গ্রামীণ অর্থনীতি গতিশীল হবে, চাপ কমবে শহরমুখী প্রবণতার। আর এর জন্য প্রয়োজন সরকারি বেসরকারি প্রশিক্ষণ এবং নানা ধরনের প্রচেষ্টার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, বড়বাড়ি, লালমনিরহাট। আগামীকাল থাকছে এই প্রতিবেদনটি দ্বিতীয় পর্ব, যাচ্ছে অন্য প্রসঙ্গে বন্যা প্রসঙ্গ। অবশেষে সত্যি হতে চলেছে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা। বর্তমান পরিস্থিতি ও পূর্বাভাস মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন বন্যার পানি গড়াবে আগস্ট পর্যন্ত। দুঃসংবাদ ঢাকাবাসীর জন্য, জলাবদ্ধতার স্থায়িত্ব বেড়ে বন্যার দুর্ভোগ রয়েছে তাদের ভাগ্যে, আশঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত সাজেদা সুইটের রিপোর্টে। দ্রুত অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে 25 জেলায় পানিবন্দী 30 লাখের বেশি মানুষ। সরকারি হিসেব বলছে গত 3 সপ্তাহে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে মারা গেছেন 86 জন। পানিবাহিত রোগে 6,380 জন আক্রান্ত। বিশুদ্ধ পানির সংকট, ভিটা চুলা লাকড়ির ব্যবস্থা হারিয়ে সীমাহীন কষ্টে বন্যার্তরা। নাসা থেকে পাওয়া মানচিত্র দেখে জাতিসংঘ বলছে বাংলাদেশে এবারের বন্যা দীর্ঘস্থায়ী হবে। দেশের পানি ও পরিবেশ বিশেষজ্ঞদের হিসেবেও বলছে এই বন্যা চলবে আগস্ট পর্যন্ত। গঙ্গা বেসিনেও কিছুটা বৃষ্টি হচ্ছে,
ব্রহ্মপুত্রের আসামেও প্রবল বৃষ্টি হচ্ছে। এই পানিটা 2-3 দিন পরে বাংলাদেশে আসবে। এবার যে বন্যাটা, এটা আমার মনে হয় আরো 1 থেকে 1.5 মাস এই পানিটা থাকবে। অগাস্টের মাঝামাঝি যে 30 থেকে 35টা জেলা এই ভয়াবহ বন্যার কবলে পড়ে যাবে। টানা ও ভারী বৃষ্টিপাতে ঢাকার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা যখন দুঃসহ ঠেকছে বাসিন্দাদের কাছে, বিশেষজ্ঞদের পরামর্শ এখনই ধৈর্যহারা না হতে, কেননা সামনের সময়টি হতে পারে আরও দুর্ভোগের। কারণ গত কয়েক বছরের অভিজ্ঞতার পরও ঢাকায় পানি না ঢোকার ব্যবস্থা যেমন করা হয়নি, তেমনি চরম গাফিলতি হয়েছে পানি বের হওয়ার পথ তৈরিতেও। পূর্ব দিকে অর্থাৎ বিশ্ব রোড এবং বালু নদী এর মাঝখানের জায়গাটাতে কোনো প্রোটেক্টিভ ব্যবস্থা নেই, কাজে সেখানে পানি বাড়ছে এবং আগামী 7-8 দিনে পানি বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে যদি বনশ্রী পানির তলায় চলে যায় আমি অবাক হব না। প্রতি বছর বন্যার প্রকোপ দেখে এ থেকে বাঁচার নানা কারণ ও উপায় নিয়ে আলোচনা হয়। অবকাঠামো নির্মাণ, বাঁধগুলো টেকসই করা সহ নানা সমাধান আসে আলোচকদের পক্ষ থেকে, কিন্তু শেষ পর্যন্ত বছর বছর ভোগান্তির মাত্রা কেবলই বাড়ে। প্রথম দিককার অধিকাংশ জায়গায় কংক্রিট দিয়ে বাধাই করে ফেলা হয়েছে, ময়লাতে ভর্তি, এগুলো পানি নামার কোনো উপায় নেই। বন্যার মাঝামাঝি সময়ে এসে এখন তাই ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টাই সবচেয়ে জরুরি। বন্যার্ত এলাকায় বিশুদ্ধ পানি সহ শুকনা খাবার ও স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ থাকতে হবে। হাইলি নিউট্রিয়েন্ট বিস্কিট, চিরা, গুড় এবং পানি এইগুলো সরবরাহ করতে হবে মানুষকে বাঁচাতে চাইলে। শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারত ও নেপাল রয়েছে একই বিপদে। এই অঞ্চলের মানবিক বিপর্যয় ঠেকাতে তাই জোরালো চেষ্টার আহ্বান পরিবেশ বিশেষজ্ঞদের। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বাড়ছে নদী ভাঙন। দুর্গত এলাকায় খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানিরও সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় ত্রাণ ঠিকমতো না পৌঁছানোর অভিযোগ করেছেন পানিবন্দী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে পানিবন্দী 4 লাখেরও বেশি মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে আক্রান্ত হচ্ছে নানা রকমের রোগে। গত 1 মাসে পানিতে ডুবে এই জেলায় মৃত্যু হয়েছে শিশুসহ 18 জনের। লালমনিরহাটে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গত 2 দিনে অর্ধশতাধিক বাড়ি ও ফসলি জমি তিস্তা ও ধরলার গর্ভে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ক্ষেতের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ, বাড়ছে নদী ভাঙন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি এখনো বাড়ছে। 7 উপজেলায় প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট। আস্তে মধ্যে পানি কোনো বাড়াতে পারি না, সুতো বেরিয়ে গেছে, সুতো নিয়ে জায়গা আর কোনো কিছু খাইছি না, খাইতে পারি না। সরকারি কিছু কিছু দেয়। ঘুম নাই, সমানে কোনো ঘর বাড়ি নাই, সব বালু ভর্তি জিও ব্যাগ ফেলেও রক্ষা করা যায়নি মাদারীপুরের এই স্কুল ভবন। বৃহস্পতিবার বন্যার পানির তীব্র স্রোতে শিবচর উপজেলার নুরুদ্দিন মাদবরের কান্দি SCSDP মডেল উচ্চ বিদ্যালয়টি ধসে পড়ে। সুবিধাবঞ্চিত 3 শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করত এই বিদ্যালয়টিতে। এরই মধ্যে জেলার 4 উপজেলায় প্রায় 65,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানিতে বাঁচতে আছি, বেকার, কাজ নাই, ঘরে খাবার নাই। নিজের চলাফেরা এবং গরু বাছুর, মানুষজন, রান্না পাকা, খাওয়া সব বিষয়ে অসুবিধার মধ্যে। এদিকে তৃতীয় দফা বন্যায় জেলার ছাতক, দুয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্বরপুর, তাহিরপুর, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের অধিকাংশ বসতঘরে পানি উঠেছে। কাজকর্ম হারিয়ে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের খেটে খাওয়া মানুষ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ এট 3-তে সময় হলো 32টি বিরতি নিয়ে। বিরতির পর যা থাকছে: কথিত বন্দুক যুদ্ধে 3টি ঘটনায় নিহত 5।
করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৮। স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে গণপরিবহনে বাড়তি ভাড়া, বাড়ছে সংক্রমণের সংখ্যা। করোনা সংকটে গ্রামে ফেরা মানুষ লড়ছে জীবিকার জন্য। দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, অধিকাংশ স্থানে পরিস্থিতি অপরিবর্তিত। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং আপনারা শিরোনামগুলো শুনছিলেন। যাচ্ছে অন্যান্য খবরে। করোনা সংক্রমণ রোধে সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করলেও রাজধানীর চিত্র ভিন্ন। রাস্তাঘাট, বাজার বা শপিং মলে এ নির্দেশ মানছেন না অনেকেই। সাধারণ মানুষের মতে মাস্ক ব্যবহারে বাধ্য করতে কঠোরতার পাশাপাশি দরকার ব্যাপকভাবে সবাইকে সচেতন করা। শফিকুল হকের রিপোর্ট। মাস্ক পরতে হবে সবাইকে, সরকারের এমন নির্দেশনার পরও রাজধানীতে প্রকাশ্যে মাস্ক ছাড়া ঘুরছেন অনেকেই। আবার মাস্ক থাকলেও সেটা পকেটে বা থুতনিতে ঝুলিয়ে রাখছেন কেউ কেউ। কেন মাস্ক পরতে অনীহা, এমন প্রশ্নের জবাবে মিলেছে বিচিত্র সব উত্তর। গোসল করো, একটু দাঁড়াইলাম, দাঁড়িয়ে গোসল করবো, কাপড় পরি না, মাস্ক পরবো, মাস্ক পরে বাড়ি। আমি তো এখন ফ্রেশ হয়ে বাসা থেকে বেরিয়ে আসছি, অফিসে, নিজের অফিসে আসছি। এর মধ্যে কি করোনা সংক্রমণ হবে না? অফিস আমার এই জায়গায়, সবাই বেরিয়ে আসছি বাসা থেকে। মাস্ক আছে, যে মাস্ক হাতে আছে। হাতে রাখলে কি সংক্রমণ কমবে না? মাস্ক ছাড়া তো ভাই এখন তো অ্যাভেলেবেল। ঈদের আগে নিউ মার্কেট এলাকায় ভিড় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু করোনার এই সময়ে সামাজিক দূরত্ব মানা যে গুরুত্বপূর্ণ তা যেন আমলেই আনছেন না অধিকাংশ মানুষ। এমনকি স্বাস্থ্য সুরক্ষার কোনো ব্যবস্থা ছাড়াই বাচ্চাদের নিয়ে শপিংয়ে এসেছেন অনেক অভিভাবক। কি করুম এখন, টাকা পয়সা নেই, মাস্ক পকেটে ভুলে দিয়ে দিয়েছিলাম। না, নামায় রাখছি কথা ঠিক আছে, কিন্তু এটা অনেকক্ষণ রাখলে কি ভিতরে গরমের ব্যবসা হয়ে যায়, পরে বিরক্ত মনে হয়। খেয়ে যে একটু ঘোরাঘুরি করতে আসছি, আবার লাগায় রাখুম, এই আর কি। মাস্ক পরা বাধ্যতামূলক করতে প্রশাসনের কঠোরতার পাশাপাশি প্রয়োজন মানুষের সচেতনতা। সে ব্যাপারে একমত সাধারণ মানুষ। সরকার একটা আপনার আইন করা উচিত, মাস্ক না পরলে কোনো জরিমানার আওতা না, ওগুলো করলে আমার মনে হয় এগুলো আপনার একটা সমাধান হয়ে যাবে। মানুষের ভিতরে সচেতনতা নাই, আপনার এই জন্য মানুষ মাস্ক পরতেছে না, এই জন্য তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। নির্বুদ্ধিতার ব্যাপার আর কি, মানুষকে জরিমানা করে আসলে সংশোধন করা যাবে না। তবে বিক্রেতারা বলছেন সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকে বেড়েছে মাস্ক বিক্রি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধুমাত্র মাস্ক ব্যবহারের ফলেই ৯৫% করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। কিন্তু আমাদের অসচেতনতা ও অসতর্কতা সেই করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলছে বহু গুণে। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। রাজধানী দিয়াবাড়িতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। অন্যদিকে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন এবং ফেনীতে 2 দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র্যাব জানে তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার চেকপোস্টে থামতে বললেও মোটরসাইকেল আরোহী খলিল ও ফারুক না থেমে গুলি বর্ষণ করে। এ সময় পাল্টা গুলিতে তারা মারা যায়। ঘটনাস্থল থেকে 2টি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। নিহতরা হলেন রাজধানীর অন্যতম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিল ও তার সহযোগী ওমর ফারুক। কক্সবাজারের টেকনাফ মডেল থানার ওসি জানান, বৃহস্পতিবার রাতে ইয়াবা ও টাকা সহ একে একে ইউনুস, তাহের, উখিয়া কুতুপালং এলাকার 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য বখতিয়ার মেম্বারকে আটক করা হয়। পরে তাদের নিয়ে নীলা ইউনিয়নের ওয়াবরাং এলাকায় মাদক উদ্ধারে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে বখতিয়ার সহ 2 মাদক ব্যবসায়ী নিহত হয়। ফেনীর ছাগলনাইয়ায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় নজরুল ইসলামকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নজরুলের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বিএনপি প্রেস ব্রিফিং নির্ভর গলাবাজির রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। নির্বাচন আন্দোলনে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একটি দল, তাদের নেতারা অন্ধকারে গিরিখাতে দিগ্ভ্রান্ত
পথ হারা পথিকের মতো প্রলাপ বকতে শুরু করেছে। নিজেদের দুর্বলতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিং ও গলাবাজি রাজনীতি অব্যাহত রেখেছে। এখনও তারা বুঝতে পারেনি যে এদেশে প্রেস ব্রিফিং গলাবাজির দিন শেষ। ডিজিটাল বাংলাদেশের জনগণ অনেক সচেতন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনার কারণে কোরবানির পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন খামারিরা। অন্যান্য বারের চেয়ে পশুর হাট কম হওয়ায় ক্রেতা এবং দাম না পাওয়ার আশঙ্কা করছেন খামারিরা। অবশ্য প্রাণী সম্পদ বিভাগ বলছে ঈদের পরেও এসব পশু বিক্রি হবে, তাই লোকসানের আশঙ্কা নেই। ফেনী ও ঝালকাঠি প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম উপজেলার খামারি নিজামুদ্দিন কোরবানি ঈদের জন্য প্রতি বছর 500 গরু পালন করলেও এবার করেছেন 200। তারপরও পাইকার নেই। সে কারণে এবারে আর লাভের মুখ দেখবেন না বলে শঙ্কা তার। আমরা এই হিসেবে খাওয়াছি, এবারে বেচাই না গেলে অর্ধেক উঠতো না, আমাদের লস আসব। এছাড়া ভারত থেকে গরু আসায় চাপ বেড়েছে জেলার প্রায় 4000 খামারির ওপর। মূলধন তুলতে পারাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। প্রতি রাতে প্রায় 600-700 গরু নামছে। এটা যদি নামে, আমরা খামারিরা যারা কষ্ট করছে, এই কষ্ট করতেছি, শ্রম দিচ্ছি, আমাদের শ্রম কষ্ট এবং পুঁজি সবটাই এই বৃথা যাবে। ঝালকাঠিতে পারিবারিকভাবে পশুপালন করেন এমন খামারির সংখ্যা প্রায় 1500। অধিকাংশই ব্যাংক ঋণ নিয়ে খামার করেছেন। রাজাপুর উপজেলার সৈয়দ এনামুল হকও এরকমই একজন। তার লালন পালন করা 40টি গরু ও 50টি ছাগল বিক্রি হলে ব্যাংক ঋণ শোধ করে কিছুটা মুনাফার মুখ দেখবেন, এমনটাই ভাবছিলেন তিনি। অনেক টাকা খরচ করছি, এখন এই করোনার পরিস্থিতির কারণে বাজারের অবস্থা খুবই খারাপ, যার কারণে আমরা যে আশা করছি ওইভাবে আমার লাভবান হব না। তবে আশার কথা, এই পশুগুলো কুরবানির পরেও বিক্রির সুযোগ থাকবে বলে জানিয়েছেন ঝালকাঠি প্রাণী সম্পদ কর্মকর্তা। কোরবানি হাটের পাশাপাশি আমাদের অনলাইন সিস্টেমও আমরা চালু করছি। তা আমরা আশা করতেছি বিক্রির সমস্যা হবে না। তারপরে যদি কিছু সমস্যা হয়, মাংসের জন্য তারা পরবর্তীতে বিক্রি করতে পারবে, যার কারণে আমার মনে হয় তাদের লস খুব একটা হবে না। তারা চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মেটার প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। পাহাড়ে জনপ্রিয় হয়ে উঠেছে মিশ্র ফলের বাগান। বাণিজ্যিকভাবেও সফল হয়েছেন অনেকেই। তেমনই এক দৃষ্টান্ত খাগড়াছড়ির চিংমং চৌধুরী। বিলীনপ্রায় অনেক প্রজাতির ফল ফলাদি ও গাছের সমাহার ঘটিয়েছেন তিনি বাগানে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার লাচিংমং চৌধুরী বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকিয়ে চাকরির পেছনে না ছুটে নিজেই উদ্যোক্তা হয়েছেন। শুরুর দিকে শখের বশে পাহাড়ি জমি পরিষ্কার করে মিশ্র ফল বাগান গড়ে তোলেন। পরে ফল বিক্রির লাভের টাকায় বাগান বাড়ান। আম, কাঁঠাল, লিচু, আনারসের পাশাপাশি অপ্রচলিত ফল লটকন, মাল্টা, আতা, জামরুল সহ নানা ফল শোভা পাচ্ছে তার বাগানে। ড্রাগন, ফ্যাশন, রামবুটান, চেরি ফল ছাড়াও কলাবতী, মিয়াজাকি, কিউচাই ও রেড লেডির মতো বিদেশি আমের গন্ধে মৌ মৌ করছে চারদিক। বিশেষ জাতের আম, আম্রপালি ছাড়াও দেশি বিদেশি 70 প্রজাতির আম গাছ সংরক্ষণ করে তাক লাগিয়ে দিয়েছেন। আমি চাচ্ছি বাগানটা হচ্ছে আপনার জাম প্লাজন হিসাবে, সেন্টার হিসাবে গড়ে উঠুক, যা বাংলাদেশে আপনার অনেকেই আপনার এই বাগান এসে কিন্তু আপনার অনেক জাতের সঙ্গে যাতে পরিচিত হতে পারে। বছরের 12 মাসই কোনো না কোনো দেশি বিদেশি ফল পাওয়া যায় এ বাগানে। কেবল ফলজ বাগানই নয়, বনজ ও ঔষধি গাছও দৃষ্টিকারে সবার। ধরনের এত উচ্চতায় যেহেতু এরকম বাগান হয়,
সেটা আমি আগে জানতাম না। নিজের প্রচেষ্টা এবং নিষ্ঠার কারণে লাচিং মং তার বাগানকে দেখার মতো করে গড়ে তুলতে পেরেছেন বলে জানালেন কৃষিবিদরা। উনি একজন আদর্শ চাষিবাদী, অন্যান্য চাষিরা ওনার বাগান ভিজিট করে এবং উদ্বুদ্ধ হচ্ছেন। উনি অন্যান্য চাষিরা এবং খাগড়াছড়িতে এই মডেলটি ছড়িয়ে দেবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের পাহাড়ি অঞ্চলে যে প্রায় বিলীন হয়ে যাওয়া, হুমকির মুখে থাকা কিছু অপ্রচলিত ফল, যেটি উনি সংগ্রহ করেছেন এবং ওনার বাগানে সংরক্ষণ করেছেন। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ এট 3-তে আরো একবার নিচ্ছে বাজেস্টি বিরতি। বিরতির পর যা থাকছে: নেপালে বন্যা ও ভূমিধসে 132 জনের মৃত্যু। প্রীতি ম্যাচে বক্সিং রিংয়ে ফিরছেন মাইক টাইসন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3-তে। জানাবো দেশের বাইরের খবর। নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে 132 জন মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 998টি পরিবার। দেশটি বিপর্যয় ঝুঁকি মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে 132 জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন 128 জন। এখনও 53 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ ও উদ্ধারকর্মীরা। দেশটির বেশ কিছু এলাকার পরিবহন, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহে গোটা নেপাল জুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছিল দেশটির আবহাওয়ার পূর্বাভাস বিভাগ। বিভিন্ন ইস্যুতে অবনতি হচ্ছে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে। টেক্সাসের হিউস্টনে কনসুলেট বন্ধ করে দেওয়ার প্রতিশোধ হিসেবে চেংদু শহরে মার্কিন কনসুলেট বন্ধ করতে বলেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্রের অন্যায্য পদক্ষেপের এটি যথোপযুক্ত জবাব। দুই দেশের এই তিক্ত সম্পর্কের মধ্যেই ভিসায় তথ্য গোপনের অভিযোগে বৃহস্পতিবার 3 চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। সান ফ্রান্সিসকোতে চীনা কনসুলেটে অবস্থানরত আরও একজনকে গ্রেফতারের কথা রয়েছে। বলা হচ্ছে, নিজেদের সামরিক পরিচয় গোপন রেখে গবেষণা ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করেছিল চীনের পিপলস লিবারেশন আর্মির এই সদস্যরা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তাদের উদার নীতির ফায়দা লুটতে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ কাজ করেছে। এদিকে চীনের সেনাবাহিনীর সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বসবাসরত আরও 25 জনকে জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই। খেলার খবর। বক্সিং ভক্তদের জন্য সুখবর, রিংয়ে ফিরছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার মাইক টাইসন। তবে 54 বছর বয়সে শিরোপা পুনরুদ্ধারে নয়, প্রীতি ম্যাচে অংশ নিতেই হাতে গ্লাভস পরছেন তিনি। আগামী 12 সেপ্টেম্বর টাইসন লড়াই করবেন রয় জোন্স জুনিয়রের সঙ্গে। 8 রাউন্ডের এই ম্যাচটি হবে ক্যালিফোর্নিয়ার ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে। টাইসনের এই লড়াই ট্রিলার নামের মার্কিন মিউজিক অ্যাপে টাকা দিয়ে দেখা যাবে। এই ট্রিলারকে ধরা হচ্ছে আমেরিকায় চীনা ভিডিও বানানোর অ্যাপ টিকটকের বিকল্প এবং প্রধান প্রতিপক্ষ। 1986 সালে টাইসন মাত্র 20 বছর বয়সে সবচেয়ে কম বয়সী বক্সার হিসেবে হেভিওয়েট শিরোপা জেতেন। 2005-এ অবসরের সময় তার নামের পাশে ছিল মাত্র 6টি হারের বিপরীতে 50টি জয় এবং 44টি নকআউটের বিরল কৃতিত্ব। ওদিকে প্রতিদ্বন্দ্বী রয় জোন্সের ক্যারিয়ার অতটা বর্ণাঢ্য নয়। বর্তমানে 51 বছর বয়সী জোন্স 1988 অলিম্পিকে বিতর্কিতভাবে রূপা জিতেছিলেন। শেষ করব নিউজ এট 3, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। করোনায় দেশে আরও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2548। স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে গণপরিবহনে বাড়তি ভাড়া, বাড়ছে সংক্রমণের সংখ্যা। করোনা সংকটে গ্রামে ফেরা মানুষ লড়ছে জীবিকার জন্য।
দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, অধিকাংশ স্থানে পরিস্থিতি অপরিবর্তিত। কথিত বন্দুকযুদ্ধে 3টি ঘটনায় নিহত 5। নেপালে বন্যা ও ভূমিধসে 132 জনের মৃত্যু। এবং প্রীতি ম্যাচে বক্সিং রিংয়ে ফিরছেন মাইক টাইসন। এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START * N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।